হ্যালো স্টুডেন্টস, আমি গৌরাঙ্গ দাস তোমাদের সবাইকে আমার ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ এই ক্লাসে আমি জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। বই খোলো, খাতা এবং কলম নাও। আমাদের আজকের আলোচনার বিষয় দ্য পোয়েট্রি অফ আর্থ, রিটেন বাই জন কিটস, ইন্টারপ্রিটেড বাই গৌরাঙ্গ দাস। প্রথমেই কবিতাটি একবার পড়ে নেওয়া যাক, কারণ ভালো পড়ার সঙ্গে সঙ্গে বোঝার একটা ভালো সম্পর্ক রয়েছে। লেটস স্টার্ট মডেল রিডিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from haze to haze about the new moon meet. That is the grasshopper, he takes the lead. In summer luxury he has never done with his delights, for when tired out of fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never on a lone winter evening, when the frost has wrought a silence from the stove their shrills, the cricket's song in warmth increasing ever, and seem to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. কবিতাটি আমরা পড়েছি এবং কবিতাটি পড়ার পরে এবার যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এর অনুবাদ। লেটস স্টার্ট ইন্টারপ্রিটেশন উইথ বেঙ্গলি রেন্ডারিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। ভালো করে মন দিয়ে শোনো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা, যা এখানে গান অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পৃথিবীর গান কখনোই মরে যাবে না। কবি বলতে চাইছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর গান অমর। When all the birds are faint with hot sun and hide in cooling trees, যখন সমস্ত পাখিরা মূর্ছা যায় তীব্র উষ্ণ সূর্যের কারণে এবং শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়। এখানে বার্ডস বলতে সেই আমাদের পরিচিত গায়ক পাখিদের কথা বলা হয়েছে, যেমন নাইটেঙ্গেল, কাকু অর্থাৎ কোকিল এই জাতীয়। ঠিক সেই সময় a voice will run from haze to haze about the new moon meet, ঠিক সেই সময় ঝোপঝাড়ের মধ্য থেকে একটা শব্দ ভেসে আসে সদ্য কাটা ফসলের মাঠ থেকে। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার, এই শব্দটি হচ্ছে একটি ঘাস ফড়িংয়ের। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দেয়, লিডারশিপ নেয়। হি টেক্স দ্য লিড, এই কথাটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন গ্রাসহোপার নামক পতঙ্গটি অন্যান্য পতঙ্গদের মধ্যে আগে বেরিয়ে এসে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের সেই সৌন্দর্যে, গ্রীষ্মের প্রাচুর্যে, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দতে সে কখনোই ক্লান্ত হয়ে পড়ে না। ফর হোয়েন টায়ার্ড আউট অফ ফান, মজা করতে করতে কৌতুকের মধ্যে যখন সে কিছুটা ক্লান্ত হয়, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, তখন ক্ষণিকের জন্য সে মনোরম ঘাসের মধ্যে, আগাছার মধ্যে বিশ্রাম নেয়। এই কবিতার প্রথম 8টি লাইন আমাদের পড়া হলো, যা অক্টেভ নামে পরিচিত। এবার পরের 6টি লাইন আমরা পড়ব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দেখো, প্রথম কবিতাটা শুরু হয়েছিল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। ঠিক একই ধারণা এখানে দেওয়া হয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর এই গান সঙ্গীত কখনোই থেমে যাবে না। তার মানে প্রবহমানতা, চলমানতা, চলতেই থাকবে।
অন আ লোন উইন্টার ইভিনিং, এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, when the frost has wrought silence, তুষার যখন চারিদিকে নিস্তব্ধতাকে ডেকে নিয়ে এসেছে, from the stove there shrills the cricket's song, তখন উনুনের পাশ থেকে এক ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ, শব্দ ভেসে আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, কবি বলতে চাইছেন ওই যে ক্রিকেটের গান, ক্রিকেটের শব্দ, তার মধ্যে উষ্ণতা যেন ক্রমবর্ধমান। and seems to one in drowsiness half lost, ঠিক এই সময় অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় এক মানুষ যিনি বসে রয়েছেন, তার কাছে এক স্বপ্ন বিভোর স্বপ্নের সৃষ্টি হয়েছে। দ্য গ্রাসহোপার্স অ্যামং সাম গ্রেসি হিলস, তার স্বপ্ন বিভোর অবস্থায় সেই মানুষটি যেন শুনতে পাচ্ছে, তার কাছে প্রতিভাত হচ্ছে এই ক্রিকেটের গানটি, অর্থাৎ ঝিঝি পোকার এই শব্দটি এক ঘাসে ঢাকা পাহাড়ের কোলে ফড়িংয়ের শব্দ, অর্থাৎ যে ফড়িংয়ের শব্দ প্রথম ৮ লাইনের মূল বিষয়বস্তু ছিল, ঠিক একই ফড়িংয়ের শব্দ আবার সেই স্বপ্নের মধ্যে ভেসে এলো। এটাই ছিল কবিতার মূল বিষয়বস্তু। এরপরে আমরা কবিতাটি পড়লাম, এবার কবিতার বিষয়বস্তু আমরা সংক্ষেপে জানব। থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েট্রি, পোয়েট্রি বলতে কি বোঝানো হয়েছে, আগেই বলা হয়েছে, পোয়েট্রি বলতে দ্য মিউজিক, এই মিউজিককে বলা হয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজলেস, অর্থাৎ এই পৃথিবীর গান অবিরাম অবিশ্রান্ত চলতেই থাকবে। ইভেন ইফ ইন অ্যাডভার্স কন্ডিশন, কোনো বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেও দ্য মিউজিক অফ আর্থ কন্টিনিউস, এই পৃথিবীর গান চলতেই থাকবে। অর্থাৎ আমাদের যে ঋতুচক্র, এই ঋতুচক্র চক্রাকারে একটির পর একটি ঋতু আসে, আবার যায়, আবার আসে, এই যাওয়া এবং আসার মধ্য দিয়ে প্রকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু একটি জিনিস অবিরাম থেকেই যায়, যা অপরিবর্তনীয়, তা হচ্ছে এই পৃথিবীর গান, দ্য পোয়েট্রি অফ আর্থ, যা ইটারনাল, চিরন্তন, শাশ্বত, যার কোনো বিরাম নেই, যার কোনো শেষ নেই। আমরা কবিতার বিষয়বস্তু জানলাম, কবিতাটি দেখেছি, এবার সংক্ষেপে যা আমরা জেনেছি এই কবিতা সম্পর্কে তা আরেকবার জেনে নিই, নিজেদের মধ্যে রোমন্থন করি যে কবিতাটাতে কি আছে। নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম দ্য পোয়েট্রি অফ আর্থ, এর অরিজিনাল টাইটেল অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট। থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েট্রি দ্যাট ইজ ন্যাচারাল মিউজিক অফ আর্থ ইজ সিজলেস, দ্যাট ইজ ইটার্নাল, অর্থাৎ পৃথিবীর গান চিরন্তন, শাশ্বত। দ্য টাইপ অফ দ্য পোয়েম, এটা একটা বিশেষ ধরনের কবিতা, সনেট, এবং সনেট দু রকমের, পেত্রার্কান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেট। পেত্রার্কান সনেট ইটালিয়ান সনেট নামেও পরিচিত। আমাদের বর্তমান কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা একটা সনেট এবং ইটালিয়ান সনেট। ডেট অফ কম্পোজিশন, এটা কবে রচিত হয়েছে, ডিসেম্বর মাসের 30 তারিখ 1816 সাল। ফার্স্ট পাবলিকেশন, এটা প্রথম প্রকাশিত হয় 1817 সালে। দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম, অক্টেভ উইথ 2 কোয়ার্টেন্স অ্যান্ড আ সিস্টেট, এখানে চারটি করে 8টি লাইন নিয়ে অক্টেভ এবং একটি রয়েছে সিস্টেট। রাইম স্কিম, কবিতা মানেই ছন্দ, তবে ছন্দবিহীন কবিতাও পাওয়া যায়, এখানেও ছন্দ রয়েছে 2 রকমের ছন্দ। প্রথম 8 লাইনের ছন্দ এ বি বি এ, এ বি বি এ, আর শেষের 6 লাইনের ছন্দ সি ডি ই, সি ডি ই। মেট্রিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এর মেট্রিক্যাল স্ট্রাকচার কি, আয়াম্বিক, পেন্টামিটার। স্ট্রাইকিং ফিচার অফ দ্য পোয়েম, এই কবিতার মূলগত বৈশিষ্ট্য কি, আকর্ষণীয় বৈশিষ্ট্য, the poem comprised of 2 sentences only, এই গোটা কবিতাটা মাত্র 2টি সেন্টেন্স নিয়ে গঠিত, এবং এটাই ইটালিয়ান অথবা পেত্রার্কান সনেটের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। তাহলে আমরা কি বলতে পারি, the poem is a bipartite poem, অর্থাৎ কবিতাটি 2 খণ্ডে বিভক্ত একটা কবিতা। the first part comprises of 8 lines known as octave, প্রথম 8 লাইন যা অক্টেভ নামে পরিচিত। The second part comprises of 6 lines, দ্বিতীয় ভাগে রয়েছে 6টি লাইন, known as sisted, এটি সিস্টেট নামে পরিচিত। কবিতা পড়লাম, কবিতার বিষয়বস্তু জানলাম, অথচ কবিকে জানবো না, তা কি হয়? তাই কবিকে জানি।
অ্যাবাউট দ্য পোয়েট। নেম অফ দ্য পোয়েট জন কিটস। DOB অর্থাৎ ডেট অফ বার্থ অফ জন কিটস অক্টোবর 31st 1795। কিটসের বাবার নাম টমাস কিটস এবং মায়ের নাম ফ্রান্সিস জেনিংস কিটস। কিটসের বিখ্যাত লেখাগুলো কি কি? ইমিটেশন অফ স্পেন্সার, এন্ডিমিয়ান, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড টু নাইটিঙ্গেল, ইসাবেলা এটসেট্রা। লিটারেরি এজ অর্থাৎ কোন যুগের কবি তিনি? দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক এজ, ইংরেজি সাহিত্যের এক বিখ্যাত চিত্তাকর্ষক সময় রোমান্টিক পিরিয়ড, সেই রোমান্টিক পিরিয়ডের দ্বিতীয় ধার সময়ের কবি। ফিচার অফ হিজ ওয়ার্ক, তার যে লেখা সে তার বৈশিষ্ট্য কি? প্রেজেন্স অফ ভিভিড ইমেজারি, অর্থাৎ তিনি তার লেখায় ইমেজারির ব্যাখ্যা করেছেন, ইমেজারির ব্যবহার করেছেন। অ্যান্ড সেন্সুয়াস অ্যাপিল, এবং তার কবিতার বিভিন্ন বিষয় আমাদের ইন্দ্রিয়কে প্রভাবিত করে। প্রফেশন, তার পেশা কি? বিসাইডস রাইটিং পোয়েট্রি, তিনি কবি তাই কবিতা লেখা তার কাজ। এছাড়াও হি ওয়ার্কড অ্যাজ এ সার্জন ফর সাম টাইম, কিছুদিন তিনি একজন সার্জন হিসাবেও ছিলেন। ডেথ, তিনি কত সালে মারা গেছেন? ফেব্রুয়ারি 23, 1821। রাইম স্কিম, দেখো আমরা ওখানে পড়েছি যে রাইম স্কিম আগে জানা গেল যে রাইম স্কিম হচ্ছে ABBA। তো এখানে কিভাবে ABBA তা একবার যাচাই করে নেওয়া যাক। এখানে আমি 4টি লাইন তুলে দিয়ে এটা দেখানোর চেষ্টা করেছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা প্রথম লাইন, এর শেষ ওয়ার্ড ডেড। When all the birds are faint with the hot sun and hide in the cooling trees, a voice will run from haze to haze about the new moon meet. এখানে ডেড শব্দটির ছন্দের মিল রয়েছে MEAD মিট শব্দের সঙ্গে, আবার একই সঙ্গে সান এর অন্ত মিল রয়েছে রানের সঙ্গে। অর্থাৎ ডেটকে যদি ধরি আমরা তাহলে মিট হচ্ছে তাহলে এর সঙ্গে অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল রয়েছে। এইভাবেই বলা হয়েছে ABBA। একই রকম ভাবে প্রথম 8 লাইনের অর্থাৎ অষ্টকের যে শেষ 4 লাইন তারও ছন্দ হবে এই রকমই। কি হবে ওখানে, কিভাবে ছন্দটা দেওয়া আছে? সেখানে দেওয়া হয়েছে লিড, লিডের ছন্দ রয়েছে অষ্টম লাইনে থাকা উইডের সঙ্গে, আর ষষ্ঠ লাইনের ডান শব্দের মিল রয়েছে সপ্তম লাইনে থাকা ফানের সঙ্গে। একই রকম ভাবে সিস্টেটের অর্থাৎ শেষ 6 লাইনের ছন্দ নেভার এভার, নেভার হচ্ছে সিস্টেটের প্রথম লাইনের, আর তৃতীয় লাইনে এভার। দ্বিতীয় লাইনের ফ্রস্ট, চতুর্থ লাইনের লস্ট, আবার তৃতীয় লাইনের স্ট্রিলস, ষষ্ঠ লাইনের হিলস এর সঙ্গে মিল রয়েছে। এরপরে আসি মেট্রিক্যাল স্ট্রাকচার। মেট্রিক্যাল স্ট্রাকচার অর্থাৎ এই যে ছন্দ এবং কি মিটারে লেখা, এই মিটার বলতে গিয়ে আমরা পড়ে এসেছি, জেনে এসেছি আয়াম্বিক, পেন্টামিটার। মিটার কিভাবে গঠিত হয়? মিটার গঠিত হয় কখনো সিলেবিক এবং সিলেবেলহীন শব্দ, স্ট্রেসহীন শব্দের সমন্বয়ে। অর্থাৎ একটি সিলেবেল যদি স্ট্রেসড থাকে আরেকটি সিলেবেল হবে আনস্ট্রেসড। এই ধরনের স্ট্রেসড, আনস্ট্রেসড অথবা আনস্ট্রেসড, স্ট্রেসড, এইরকম ভাবে আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে সিলেবেলে ভাগ করি এবং এই সিলেবেলের ভাগগুলো নিয়েই গড়ে ওঠে মিটার। এখানে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এখানে আমরা 10টি সিলেবেলে ভাগ করেছি। দা একটা সিলেবেল, সিলেবেল কি? একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবেল। দা পোয়েট্রি, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এরকম ভাবে দেখো আমরা একটা লাইনকে 5টি ভাগে ভাগ করেছি। 5 শব্দটি এসেছে একটা ল্যাটিন শব্দ পেন্টা থেকে, পেন্টা মিটার। তাহলে এর মধ্যে কটা মিটার রয়েছে? পেন্টা শব্দের অর্থ 5, তাহলে 5টা মিটার রয়েছে, তাই এটা পেন্টা মিটার। আর আয়াম্বিক, আয়াম্বিকের বৈশিষ্ট্য কি? এর প্রথম সিলেবেলটা হবে আনস্ট্রেসড, দ্বিতীয়টা হবে স্ট্রেসড, প্রথমটা আনস্ট্রেসড, দ্বিতীয়টি স্ট্রেসড, আবার এইরকম ভাবে চলতে থাকবে। এই ধরনের রীতিকে বলা হয় আয়াম্বিক, আয়াম্বাস থেকে আয়াম্বিক। When all the birds are faint with the hot sun, তাই এই কবিতাটির মেট্রিক্যাল স্ট্রাকচার হচ্ছে আয়াম্বিক, পেন্টামিটার। যদি কোনো লাইনে একটি মাত্র মিটার থাকে তাহলে সেটাকে বলে মনোমিটার, দুটো থাকলে ডাইমিটার,
তিনটা থাকলে টেট্রামিটার, তিনটা থাকলে ট্রাইমিটার, চারটা থাকলে টেট্রামিটার, পাঁচটা থাকলে পেন্টামিটার, ছটা থাকলে হেক্সামিটার, সাতটা থাকলে হেপ্টামিটার, একই রকম ভাবে নোনামিটার, অক্টামিটার, নোনামিটার, এগুলো চলতে থাকে। ইমেজেস অ্যান্ড সেনসুয়াসনেস, আমরা জেনেছি কিডসের লেখার অন্যতম বৈশিষ্ট্য ইমেজের ব্যবহার। তবে এসো আমাদের বর্তমান কবিতায় ইমেজ কোথায় আছে এবং সেনসুয়াসনেস কোথায়। সি দ্য ফ্রেজেস, ফ্রেজগুলো লক্ষ্য রাখো। তোমাদের কাছে যে কবিতার বইটি আছে সেখানে দেখো হেজ টু হেজ একটা ফ্রেজ, নিউ মন মিট এটা আরেকটা ফ্রেজ। এই যে ফ্রেজ, এই ফ্রেজের মধ্য দিয়ে কবি এখানে যা তুলে ধরেছেন তা হচ্ছে গ্রীষ্মের সৌন্দর্য এখানে তুলে ধরেছেন, এই ইমেজ ব্যবহার করেছেন। অর্থাৎ গ্রীষ্মের সৌন্দর্যের ইমেজ তৈরি করার জন্য হেজ টু হেজ, নিউ মন মিট এই ফ্রেজগুলোকে ব্যবহার করেছেন। আবার গ্রীষ্মের প্রাচুর্যকে বোঝানোর জন্য তিনি লাক্সারি, ডিলাইটস, প্লিজেন্ট প্রভৃতি শব্দগুলোকে ব্যবহার করেছেন। টু ডিপিক্ট দ্য লিভিং পিকচার অফ দ্য উইন্টার, গ্রীষ্মের শীতের প্রাণবন্ত সৌন্দর্যকে তুলে ধরার জন্য বা ছবিকে তুলে ধরার জন্য, প্রাণবন্ত সৌন্দর্য না বলে ছবি বলাই ভালো, ছবি তুলে ধরার জন্য কবি ব্যবহার করেছেন লোন, সাইলেন্স, স্টোভ, ড্রাউজিনেস এই শব্দগুলো। এই যে ইমেজগুলো এখানে গড়ে উঠেছে, এই ইমেজগুলো কি করছে, আমাদের ভিজুয়াল, অডিটরি অথবা অলফ্যাক্টরি অথবা ট্যাকটাইল পারসেপশন, আমাদের ইন্দ্রিয় পাঁচটি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ এই জিনিসগুলো যখন আমরা সৌন্দর্য দেখি, সেই সৌন্দর্য কাকে আবেদন করে, চোখকে আবেদন করে। পাখির গান শুনছি, সেই গানের আবেদন কোথায়, কান। আমরা মনোরম ফুলের উপর বসে রয়েছি, ফুলের শোভা বসে রয়েছি, নরম বিছানায় বসে রয়েছি, তা আমাদের ত্বকের দ্বারা অনুভূত হয়। অর্থাৎ তিনি এমনভাবে ইমেজগুলো ব্যবহার করেছেন যেন আমাদের প্রায় পঞ্চ ইন্দ্রিয়কেই আকর্ষণ করছে। টাইটেল অফ দ্য পোয়েম, দেখো কবি কিটস যখন কবিতাটি লেখেন তখন তিনি টাইটেল দিয়েছিলেন অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট। কবি কবিতাটা লেখার সময় অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট এই টাইটেলে কবিতাটা রচনা করেছিলেন। কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে এই টাইটেল দেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দি পোয়েট্রি অফ আর্থ এটা কি করে এলো? দ্য পোয়েট্রি অফ আর্থ এটা একটা বিশেষ ধরনের কবিতা, এটা একটা সনেট, এবং সনেটের ইটালিয়ান সনেটের দুটো ভাগ। এই যে ভাগ, এই ভাগগুলোর বৈশিষ্ট্যকে বোঝাতে গিয়েই, ভাগগুলোর উপরে স্ট্রেস দিতে গিয়েই কবিতার নাম হয়ে গেল দ্য পোয়েট্রি অফ আর্থ। এই পোয়েট্রি অফ আর্থ এটা যেন কবিতার মূল যে বিষয়বস্তু সেটাও হচ্ছে এই পৃথিবীর গান। তাই অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট এর পরিবর্তে বর্তমানের যে টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ সেটা যথেষ্টই যথার্থ এবং সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুর আলোচনার নিরিখে, বিষয়বস্তুর দিক থেকে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, আচ্ছা এবার জানি আমরা এই কবিতাটা রচনার প্রেক্ষাপট কি, পশ্চাৎপট কি, কি উপলক্ষে এই কবিতাটি রচনা করা হলো। অন 30th December 1816 লে হান্ট নামক একজন কবি 1816 সালের 30শে ডিসেম্বর আমাদের কবি কিটসের সঙ্গে একটা প্রতিযোগিতায় লিপ্ত হলেন। তিনি চ্যালেঞ্জ করলেন এবং বললেন যে ঠিক এই সময় দেন দেয়ার অ্যান্ড টু টাইম আ সনেট অন গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট, ঠিক এই সময় ওই জায়গাতে বসেই দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট এর উপরে একটা সনেট রচনা করতে হবে। আশ্চর্য লাগবে শুনলে, মাত্র 15 মিনিটের মধ্যেই কিটস এই কবিতাটি লিখে ফেললেন। কবিতা লিখেছিলেন লে হান্ট, তবে এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন আমাদের আজকের আলোচ্য কবি জন কিটস। জন কিটসের কবি প্রতিভা দেখে লে হান্ট তার প্রশংসা করেছিলেন এইভাবে, সাচ আ প্রসপারাস ওপেনিং। তাহলে এই গেল আমাদের কবিতা লেখার ব্যাকগ্রাউন্ড।
দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ইন দিস পোয়েম। এই কবিতায় দুটো পতঙ্গের উল্লেখ করা হয়েছে, গ্রাসহপার আর ক্রিকেট। গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেটস আর দ্য টু ইনসেক্টস ইন দ্য পোয়েম। তারা এই কবিতায় দুটো পতঙ্গ। গ্রাসহপার রিপ্রেজেন্টস সামার, সামারের সেই প্রাণবন্ততা গ্রাসহপারের সেই নাচের মধ্যেই নিহিত রয়েছে। গ্রাসহপার শব্দটিকে, জিটিকে এখানে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, এটাও বেশ লক্ষণীয় যে তাকে পার্সনিফাই করা হয়েছে। এবং অনেক পতঙ্গ আছে, তার মধ্য থেকে গ্রাসহপার এগিয়ে এসেছে গান করতে, অর্থাৎ হি ইজ দ্য লিডার। তাহলে গ্রাসহপার রিপ্রেজেন্টস দ্য অ্যাবান্ডেন্স, দ্য বিউটি অফ সামার। অন্যদিকে ক্রিকেট রিপ্রেজেন্টস উইন্টার, শীতের প্রতীক ক্রিকেট। এই ক্রিকেটের কিন্তু আরো একটা তাৎপর্য এখানে রয়েছে, ক্রিকেটও এখানে পার্সনিফাইড হয়েছে। তার তাৎপর্যটা কি? এই শীতের মধ্যেও তার গান এক ব্যক্তিকে স্বপ্ন বিভোর করে দিয়েছে। তার সেই তীক্ষ্ণ ঝি ঝি শব্দ সেই ব্যক্তিকে স্বপ্ন বিভোর করে দিয়েছে, এবং সেই স্বপ্নে সে যেন গ্রাসহপারের গানই শুনতে পাচ্ছে। তাই ক্রিকেট এবং গ্রাসহপার দুটোই এই কবিতা বিষয়বস্তু বর্ণনার ক্ষেত্রে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কন্ট্রাস্টস ইন দিস পোয়েম, কবিতাটা পড়লে দেখবে যে কবিতাটার মধ্যে বেশ কিছু বৈপরীত্য রয়েছে, অর্থাৎ পারস্পরিক একটার সঙ্গে আরেকটার বিপরীত ধারণা রয়েছে। যেমন প্রথম স্ট্যান্জাতেই বলা হয়েছে হট সান, আবার একই সঙ্গে সেখানে বলা হলো কুলিং ট্রিজ। তাহলে হট সান যেখানে তীব্র গরম, সেখানেই তিনি বৈপরীত্য নিয়ে এলেন কুলিং ট্রিজ এই শব্দের মধ্য দিয়ে। সামার্স লাক্সারি অ্যান্ড সাইলেন্স অফ দ্য ইভিনিং উইন্টার, প্রথম স্ট্যান্জার সামার লাক্সারি অর্থাৎ গ্রীষ্মের প্রাচুর্য, গ্রীষ্মের সম্পদ, গ্রীষ্মের সৌন্দর্য, সঙ্গে সঙ্গে প্রাণস্পন্দন, সঙ্গে সঙ্গে তিনি দ্বিতীয় স্ট্যান্জাতে তুললেন সাইলেন্স অফ ইভিনিং উইন্টার, অর্থাৎ শীতের সন্ধ্যার নিস্তব্ধতা। হট সান অ্যান্ড দ্য ফ্রস্ট, একদিকে প্রখর সূর্য, অন্যদিকে ফ্রস্ট কুয়াশা, এইভাবে কবিতাটির মধ্যে তিনি বৈপরীত্য নিয়ে এসেছেন। দ্য সিন অফ উইন্টার ইভিনিং, এই কবিতার অন্যতম বিষয় শীতের সন্ধ্যার প্রকাশ, শীতের সন্ধ্যার বর্ণনা। টু গিভ দ্য গ্রাফিক্যাল পিকচার অফ উইন্টার ইভিনিং, দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ওয়ার্ডস লাইক লোন, সাইলেন্স, ফ্রস্ট, স্টোভ, ড্রাউজিনেস এটসেট্রা। এই কবিতায় শীতের সৌন্দর্য, শীতের সন্ধ্যা ব্যাখ্যা করার জন্য কবি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো হচ্ছে লোন, সাইলেন্স, ফ্রস্ট, স্টোভ, ড্রাউজিনেস। দেখো কবিতাটা পড়ার পরে আমরা কবিতাটা পড়লাম, কবিতার শব্দ অনুযায়ী পড়েছি। এবার এই কবিতাটাকে যদি আমরা ছবির আকারে তুলে ধরি তাহলে কেমন হবে? প্রথম ছবিটি গ্রীষ্মের ছবি, গ্রীষ্মের প্রাচুর্যে ঘেরা সেই সৌন্দর্য, তার মাঝে আমরা দেখছি ফড়িং উঠছে। অন্যদিকে নিচের ছবিটি দুটো ভাগে বিভক্ত করে যে ছবি দেখা হয়েছে, তার নিচের পার্টে দেখানো হচ্ছে এক বৃদ্ধ চেয়ারে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন, আবার সামনের দিকে জ্বলছে এক উনুন, আর উপরের দিকে একটা ঝিঝি পোকা, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এই যে ঝিঝি পোকা, তার যে শব্দ, এই উনুনের উষ্ণতায় তার শব্দ যখন এই স্বপ্ন বিভোর মানুষটির কাছে ভেসে আসছে, তখন তা আরো আরো বেশি উষ্ণ তা বহন করে নিয়ে আসছে। আর এই উষ্ণতাই হচ্ছে প্রাণের স্পন্দন। তাই এত স্থবির শীতের মধ্যেও প্রাণ চলমান এবং প্রাণের স্পন্দন বিদ্যমান, তা এখানে কবি দেখাতে চেয়েছেন, এবং আমরাও এই ছবির মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করেছি। কবিতা কবিতা পড়ছি আমরা পরীক্ষার দিকে লক্ষ্য রেখে। পরীক্ষার প্রস্তুতিও আমাদের দরকার, তাই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে তার কয়েকটি নমুনা প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। সেই নমুনা প্রশ্নগুলো দেখো, পারলে তৈরি করে রাখবে, যে কোনো বইয়েই এর উত্তর পাওয়া যাবে। প্রথম প্রশ্ন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম। দ্বিতীয় প্রশ্ন, আইডেন্টিফাই
the two voices in the poem? How does the poet establish the continuity of music? তৃতীয় প্রশ্ন, describe the picture of the winter evening. চতুর্থ প্রশ্ন, লাইন তুলে দেওয়া প্রশ্ন, and seems to one in drowsiness have lost the grasshoppers among some grassy hills. Whom does one refer to? One বলতে কাকে বোঝানো হয়েছে? What seems to be the grasshopper's song? Why does it seem to him? পঞ্চম প্রশ্ন, what does Keats mean by poetry of earth? Why does he say that this poetry never cease? প্রত্যেকটি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা অল্প অল্প করে আলোচনা করেছি। প্রশ্নগুলো পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তৈরি রাখতে হবে। আমাদের পরীক্ষায় আরো একটি বিষয় গ্রামার এবং পরীক্ষায় টেক্সচুয়াল গ্রামার আসে, সেই দিকে লক্ষ্য রেখে এই কবিতার মধ্যেও গ্রামারের অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি, তোমরা দেখে নিও। প্রশ্ন কি? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। অ্যাফার্মেটিভ বাক্যে পরিণত করতে হবে। উত্তর দেওয়া আছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটাকেও আমরা অ্যাফার্মেটিভ বাক্যে পরিণত করব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটাকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে। দ্য ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স, ভয়েস চেঞ্জে পরিণত করো। হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করো। হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ ইজ। দেখো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর ডান দিকে আনসার বলে দেওয়া আছে, তবে প্রশ্নগুলো যে ধারাবাহিকতায় দেওয়া ছিল উত্তরটা ঠিক তার উল্টো ধারাবাহিকতায় দেওয়া আছে। উত্তরগুলো দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা শেষ লগ্নে চলে এসেছি। এই ভিডিওটি এতক্ষণ ধরে, আমার এই ক্লাসটি এতক্ষণ ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তবে এটিকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।